এটি 2024 সাল। ঢাকা শহরের রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে রাজাকারের স্লোগান। আজকের রাজাকাররা বিদ্রোহ, প্রতিরোধ, ন্যায় বিচার ও বিজয়ের প্রতীক। সেটি ছিল 1971, যখন রাজাকার শব্দটি ছিল ঘৃণা ও অপমানের প্রতিরূপ। তখন রাজাকার ছিল তারা যারা নিজেদের দেশভাগের বিরোধিতা করেছিল। আমার বাবা বলতেন কিভাবে এবং কেন আমরা পাকিস্তান সৃষ্টি করেছিলাম, আর এই পাকিস্তান রক্ষা করা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা একটি মসজিদ রক্ষা করা। আমি গর্বিত, কারণ আমাদের দেশের জন্য, পাকিস্তানের জন্য আমরা আল বদর গঠন করেছিলাম এবং আল বদর অসাধারণ কাজ করেছিল। পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, আর একে রক্ষা করা আমার কর্তব্য। আমি রাজাকার ছিলাম, কারণ সেই সময় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, গণহত্যা চালাচ্ছিল, তাদের প্রতিহত করাই ছিল আমাদের দায়িত্ব। আমাদের পাকিস্তানকে রক্ষা করা দরকার ছিল। আমরা তো 3 দিক থেকে ভারতের দ্বারা পরিবেষ্টিত। আমরা যদি নিজেদের শক্তিশালী করতে না পারি, তাহলে ভারত আমাদের যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে। ইতিহাস একই সঙ্গে অতীত ও বর্তমানের মধ্যে প্রবাহিত হয়। আজকের রাজাকাররা বিজয়ী, তাই তারা সম্মানিত। অতীতের রাজাকাররা পরাজিত হয়েছিল, তাই তাদের ইতিহাসে অপমানের প্রতীকে পরিণত করা হয়েছে। আমার বাবা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছেন এই প্রোটেস্টের মধ্যে, এটা আমি মনে করি। কারণ ওনার যদি ইন্সপিরেশন না থাকতো, আমি হয়তো বা প্রোটেস্টে থাকতেই পারতাম না, বা আমি পার্টিসিপেটই করতাম না। আমাদের পরিবারে কোনো পুরুষ নেই। আমার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তখন আমার মা আমাকে কোলে নিয়েছিলেন। আমি ছিলাম মাত্র 2 বছর বয়সী, আর আমার 9 মাসের ছোট ভাইকে বুকে চেপে রেখেছিলেন। আমার নানাকে হত্যা করা হয়েছিল, মামাকে হত্যা করা হয়েছিল, সবাইকে হত্যা করা হয়েছিল। একে একে সব পুরুষদের ধরে এনে হত্যা করা হয়েছিল। বলা হয়েছিল এরা রাজাকার, বিহারি রাজাকার, পাকিস্তানি। এখনো আমরা এই দেশে বাস করি এক অভিশপ্ত পরিচয়ের সাথে। এটাকে সবসময় নেতিবাচকভাবে দেখা হয়। পাকিস্তানকে সমর্থন করার কারণে আপনি একজন রাজাকার। এর চেয়ে অপমানজনক বাংলাদেশে আর কিছু হতে পারে না। কি অপরাধ করেছে তারা? এই পাকিস্তান তো আমাদের দেশ ছিল। আমাদের পূর্বপুরুষরা এই দেশ তৈরি করেছিল, তাই এটাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব ছিল। যেমন বাংলাদেশ এখন তোমাদের দেশ, তোমাদের দায়িত্ব বাংলাদেশ রক্ষা করা। আমি যদি দাঁড়িয়ে বলি আমাকে আমার অধিকার দেওয়া হয়নি, তাহলে কি বাংলাদেশ টিকে থাকার যৌক্তিকতা থাকে? যদি 2টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কেউ যদি বাংলাদেশ ভাঙার কথা বলে আর তারা সফল হয়, তাহলে কি তারা ন্যায়বান হবে? আর যারা পরাজিত হবে তাদের কি হবে? পরাজিতদের কোনো ইতিহাস থাকে না। যেমন ঘৃণা মানুষের মুখের অভিব্যক্তি বদলে দেয়, ঠিক তেমনি ঘৃণা একটি শহরের চেহারা বদলে দেয়। যে ঢাকা একদিন পাকিস্তানের ভিত্তি গড়ে তুলেছিল, সেই ঢাকাই আজ বাংলাদেশ। এই বাংলাদেশিরাই ছিল বাংলার মুসলমান ও নিম্নবর্ণের হিন্দুরা, যারা একসঙ্গে পাকিস্তানের ভিত্তি স্থাপন করেছিল। এটি আমাদের উপর আরোপিত হয়নি, বরং আমাদের গর্ব করা উচিত যে আমাদের পূর্বপুরুষরা 1947-1940 সালে একটি রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন। এটি ছিল দীর্ঘ ও কষ্টসাধ্য সংগ্রাম। 1971-এর স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের মহান অধ্যায়গুলোর একটি। কিন্তু এর মানে এই নয় যে আমি ভুলে যাব 1940-এর লাহোর প্রস্তাব কি ছিল এবং 1947-এ কি ঘটেছিল। 1947 সালে প্রতিষ্ঠিত পাকিস্তানের ভিত্তি ছিল ইসলামী পরিচয়, কিন্তু 1971-এর বাংলাদেশ গঠিত হয়েছিল ভাষাগত জাতিসত্তার ভিত্তিতে, যা ভারতের সহায়তায় সম্ভব হয়েছিল, যার ভিত্তি স্থাপন করেছিল উচ্চবর্ণের হিন্দুরা। এ কারণেই এখানে ইতিহাস নতুন করে লেখা হয়েছে। হঠাৎ আমাদের শেখানো হলো যে আমরা 1971 সালে একটি জাতি হয়েছে। এটি ইতিহাসের এক মারাত্মক বিকৃতি। দুর্ভাগ্যজনকভাবে ইতিহাসের কিছু অংশ এমনভাবে উপস্থাপন ও শেখানো হয়েছে যেন সবাইকে একটি নির্দিষ্ট রাষ্ট্রের প্রতি ঘৃণা করতে হবে। কারণ ভারত চায় যে বাংলাদেশ পাকিস্তানকে ভারতের দৃষ্টিভঙ্গি থেকে দেখুক। কিন্তু কেন? এখন ইতিহাস এমনভাবে নতুন করে লেখা হয়েছে যে সমষ্টিগত চেতনা পাকিস্তানের প্রতি ঘৃণা কেন্দ্রীভূত করতে বাধ্য।
সত্য হলো পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই পূর্ব পাকিস্তান হিন্দু মুসলিম দ্বন্দ্বের ক্ষেত্র হয়ে ওঠে, কারণ এটি চারপাশে ভারত দ্বারা পরিবেষ্টিত ছিল। এখানে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়া সহজ ছিল পাকিস্তান সৃষ্টির প্রতিশোধ। তাই 1971 সালে পশ্চিমবঙ্গের বহু পূজা মণ্ডপে শেখ মুজিবের প্রতিমা পূজিত হয়েছিল। আপনি কি ঢাকার শহীদ মিনারে গিয়েছেন? হ্যাঁ, তিনি তখন সংসদে বলেছিলেন বাংলা কেন নয়। When we had so much already on hand, we had refugee crisis, we had economic crisis. इम्पोज नहीं कर रहे थे কায়েদে আজম এটি চাপিয়ে দেননি। এটি ছিল পূর্ব পাকিস্তান পরিষদের দাবি, কারণ সে সময় এখানকার অভিজাত শ্রেণীর ভাষা ছিল উর্দু। বাঙালির জাতীয়তাবাদের ধারণা, আমি বলবো এটি ছিল এক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বহু অপরাধী ও ষড়যন্ত্রকারী যারা ভারতের সমর্থন পেয়েছিল, তারা পাকিস্তানকে বিভক্ত করতে চেয়েছিল নিজেদের স্বার্থের জন্য, মুসলমানদের জন্যও নয়, বাঙালিদের জন্যও নয়। এরপর বাংলা ভাষা আন্দোলনের দাঙ্গায় নিহত হয়েছিল 6 জন, 6টি মৃতদেহ। এই ঘৃণার আগুন জ্বালানোর জন্য প্রয়োজন ছিল এই 6টি লাশের। বাঙালিরাই তাদের হত্যা করেছিল, বাঙালিরাই হত্যার নির্দেশ দিয়েছিল, বাঙালিরাই তখনকার সরকার ছিল, অথচ পাকিস্তান ও কায়েদে আজমের বিরুদ্ধে অপবাদ রটানো হয়েছিল। যদিও উর্দু ছিল উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা এবং এটি কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করত না, তবুও পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলা জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু সেই একই বছরে কায়েদে আজমের সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে প্রশ্ন করেছিলেন, পূর্ব পাকিস্তান কি আলাদা রাষ্ট্র হওয়া সম্ভব? তারপর পূর্ব পাকিস্তানকে বিশ্বাস করানো হলো যে পশ্চিম পাকিস্তান তাকে অর্থনৈতিকভাবে শোষণ করছে। 47 থেকে 71 পর্যন্ত সময়কাল। এই সময়কে এমন এক সময় হিসেবে উপস্থাপন করা হয় যেখানে বাংলাদেশিদের শোষিত ও অবহেলিত করা হয়েছে, তাদের প্রতি বৈষম্য দেখানো হয়েছে এবং তাদের গুরুত্বহীন করে তোলা হয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে মাত্র 24 বছর কাটিয়েছি, অথচ ব্রিটিশরা আমাদের 190 বছর শাসন করেছে। যদি আমরা এই দুই সময়ের তুলনা করি, তবে কখন সবচেয়ে বেশি শোষণ হয়েছে, কখন গণহত্যা ঘটেছে? আমরা কি তাদের ঘৃণা করি? আমরা কি ব্রিটিশদের ঘৃণা করি? পূর্ব পাকিস্তানে তখন অধিকাংশ স্কুল শিক্ষক ছিলেন হিন্দু। তারা শিশুদের মধ্যে ঘৃণা ঢুকিয়ে দিয়েছিলেন, যা তাদের মনে গেঁথে যায়। যখন তারা বড় হলো এবং আন্দোলনে অংশ নেওয়ার মতো সক্ষম হলো, তখন তারা বিশ্বাস করতে শুরু করলো যে পশ্চিম পাকিস্তান তাদের শোষণ করেছে। যারা কখনো পত্রিকা পড়তো না, তারাও বলতে লাগলো যে পশ্চিম পাকিস্তান আমাদের শোষণ করেছে। আমরা এই প্রচারণাকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছিলাম। আমি আপনাকে একটা উদাহরণ দেব। তারা এক বিশাল সাইনবোর্ড স্থাপন করেছিল, তাতে একটি গরুর ছবি ছিল, যার বিশাল থন পূর্ব পাকিস্তানে, কিন্তু মুখ ছিল পাকিস্তানের দিকে। আর একটি দুর্বল কঙ্কালসার মানুষ গরুটিকে খাওয়াচ্ছে। এর অর্থ ছিল আমরা গরুকে খাওয়াই, কিন্তু দুধ চলে যায় পশ্চিম পাকিস্তানে। না, তারা বড় বড় ক্রস রোডে বিশাল সাইনবোর্ড লাগিয়েছিল। যারা এই ঘৃণা ছড়িয়েছিল তারা ভারত থেকে বাংলা ভাষার রেডিও চ্যানেল চালাতো, যেখানে আজও বাঙালিদের জন্য অবমাননাকর শব্দগুলো সংবাদ শিরোনাম হয়। বাস্তবতা হলো 1947 সালে পূর্ব বাংলা ছিল ভারতের দরিদ্রতম অঞ্চল, যা পাকিস্তানের অংশ হয়েছিল। মাত্র কয়েক বছর আগেই এই অঞ্চল দুর্ভিক্ষের শিকার হয়েছিল। ব্রিটিশ শাসনামলে আমরা ছিলাম এক অবহেলিত অঞ্চল, কিন্তু আইয়ুব খানের আমলে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল 77টি পাটকল in this territory. আমাদের জাতীয় মসজিদ, এমনকি আমাদের জাতীয় সংসদ ভবন পর্যন্ত পাকিস্তানের নির্মাণ করা। পাকিস্তান এখানে নতুন অনেক মেডিকেল কলেজ স্থাপন করেছিল এবং 12টিরও বেশি ক্যাডেট কলেজ গড়ে তুলেছিল। আপনি কি কল্পনা করতে পারেন Before পাকিস্তানের সময়ের আগে আমাদের কি ছিল? আমাদের কিছুই ছিল না। কিন্তু বিশৃঙ্খলাকারীরা এই উন্নতির মধ্যে ঘৃণার বীজ বপন করলো। তারা স্লোগান তুলল, ইসলামাবাদে পাটের গন্ধ পাওয়া যায়। 1970-এর দশকে এই সংকীর্ণতা পরিপূর্ণতা লাভ করলো, অথচ যারা এই ঘৃণার আগুন নেভানোর দায়িত্বে ছিলেন তারা বুঝতেই পারলেন না যে এই আগুনই ঘরটিকে পুড়িয়ে দিতে চলেছে। জাতির ভাগ্য তখন এমন মানুষের হাতে ছিল যারা নিজেদেরই নিয়ন্ত্রণ হারিয়েছিল। Before going to the election, what do you think about Agartala case?
এখন মানুষ বলে এটি সত্য ছিল, এটি সত্যিই ঘটেছিল। এখন তো সেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের লেখা বহু বইও আছে, এখন তো স্বীকারোক্তিও পাওয়া যায়। Exactly. তবে তখন কিছু টেকনিক্যাল কারণে বলা হয়েছিল যে এটি ঘটেনি। ব্যক্তি তখন পাকিস্তানকে ভালোবাসতো। But if it happened, and people knew it is happening, you are in charge of the country, or you are emotionally with the country, how would you take that? If anything like this happens, a man who loves Pakistan at that time. সে তো এটাকে বলতো এটি পাকিস্তানকে ভাঙার ষড়যন্ত্র। ঠিক তাই, এবং পাকিস্তান সরকারও ঠিক এভাবেই দেখেছিল। পাকিস্তান সরকারের দৃষ্টিকোণ থেকে এটি ছিল সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু সেই ব্যক্তি যে স্বাধীন হতে চেয়েছিল সে তো এটাকে বলবে সব প্রচেষ্টা ব্যর্থ হলো, সব পরিশ্রম বৃথা হয়ে গেল, কারণ এখানে শুধু ঘোষণা করলেই কিছু অর্জিত হয় না। এখন আমি দেখছি যে সেটি ছিল পাকিস্তানের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন, যদিও বাস্তবতা তা ছিল না। বাংলাদেশে আন্দোলন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, ধীরে ধীরে চলতে, কিন্তু সরকার বুঝতে পারেনি যে কি ঘটছে। তারা একের পর এক ভুল করছিল, যা শত্রুপক্ষকে আরো শক্তিশালী করে তুলছিল। শত্রুপক্ষ তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল এবং সঠিক সময়ের অপেক্ষায় ছিল। সেই সঠিক সময় ছিল 1970 সালের নির্বাচন। ভারত আওয়ামী লীগে বিপুল পরিমাণে তহবিল প্রদান করেছিল নির্বাচনের জন্য। শেখ মুজিব 1956 সালেই বাংলাদেশ গঠনের কথা বলেছিলেন এবং 1962 সাল থেকে তিনি ভারতে বসে এই পরিকল্পনার আনুষ্ঠানিক রূপরেখা তৈরি করেছিলেন। কিন্তু পাকিস্তান ভাঙার কারণ হিসেবে বলা হলো শেখ মুজিবের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছিল। প্রচার করা হলো যে পাকিস্তানিরা কোনো বাঙালিকে শাসক হিসেবে মেনে নেবে না। Walaikum assalam. I do not think that the people of West Pakistan will accept a prime minister from Bengal. অথচ 1947 থেকে 1971 পর্যন্ত 5 জন বাঙালি ইতিমধ্যে পাকিস্তানের শাসক ছিলেন। সমস্যা আওয়ামী লীগের নির্বাচনে জয়ী হওয়া ছিল না, সমস্যা ছিল আওয়ামী লীগের কঠোর দমননীতি এবং চাপে পড়ে পুরো পরিস্থিতি তাদের হাতে বন্দী হয়ে পড়েছিল। চূড়ান্ত সত্য হলো আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছিল এবং গণতন্ত্র এভাবেই কাজ করে। এই ব্যবস্থার ত্রুটি থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল এবং এই নির্বাচন মেনেও নেওয়া হয়েছিল। এমনকি শেখ মুজিবও তার নির্বাচনী প্রচারণার সময় কখনো স্পষ্ট করে বলেননি তিনি পূর্ব পাকিস্তানকে আলাদা একটি দেশ গঠন করতে চান, কিন্তু তিনি আগরতলায় গিয়েছিলেন ঠিক এই উদ্দেশ্যেই। তবুও তিনি কখনো সরাসরি ঘোষণা দেননি যে তারা একটি আলাদা দেশ গঠন করবে। সুতরাং আপনি সহজেই অনুমান করতে পারেন তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানকে কতটা ভালোবাসতো। যদি শেখ মুজিব বুঝতে পারতেন যে এখানকার মানুষ পাকিস্তানকে ভালোবাসে না, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বিচ্ছিন্নতার স্লোগান তুলতেন। পাকিস্তান রাষ্ট্র যে কোনো সময় ভেঙে পড়তে পারত। 7 মার্চ জনগণের আশা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিবেন, কিন্তু তিনি তা করেননি। তিনি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত গিয়েছিলেন, একদম অন্তিম মুহূর্তে থেমে গিয়েছিলেন। And people were urging him, the earlier student speakers one night. সমাবেশের আগে থেকেই বক্তারা একে একে তার কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন স্বাধীনতার ঘোষণা দেন। Unitary Declaration of Independence. কিন্তু তিনি তাও করেননি, বরং তিনি জনতার উদ্দেশ্যে বলেছিলেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে বিহারীদের হত্যা করো না। এই বাক্যটি আমি পরিষ্কার মনে করতে পারি, কারণ আমি আমার রিপোর্টের জন্য এটি সংগ্রহ করেছিলাম, কিন্তু পরদিন এটি প্রকাশিত হয়নি। বিভিন্ন সংবাদপত্রের সিনিয়ররা সিদ্ধান্ত নিয়েছিলেন যে অন্য একটি প্রতিবেদন প্রকাশিত হবে। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে শেখ মুজিবুর রহমানের নামে এমন কিছু বলা হবে যা তিনি আদৌ বলেননি, আর যা তিনি সত্যি বলেছিলেন তার রিপোর্ট থেকে বাদ দেওয়া হবে। এইভাবে সেই সময় বিভেদের আগুন জ্বালানো হচ্ছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছিল। তবে ভাবতে হয়, যদি 3 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতো তাহলে কি পরিস্থিতি আদালতের রায়ে নির্ধারিত হতো? হয়তো 26 মার্চের সেই ভয়াবহ সংকট নাও আসতে পারত।
তাহলে পরিষদের অধিবেশন হওয়া বাধ্যতামূলক ছিল। পরবর্তী অধিবেশনের তারিখ তো ঘোষণা করা হয়েছিল। যে বিষয়টি নিয়ে 1 মার্চ থেকে পুরো অস্থিরতা শুরু হয়েছিল, সেটির সমাধান মাত্র 1-2 দিনের মধ্যেই হয়ে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ব পাকিস্তানের সর্বত্র মানুষের ঘর থেকে টেনে বের করে তাদের হত্যা করতে শুরু করেছিল। যদি পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করতেই হতো, তাহলে তা পার্লামেন্টের সিদ্ধান্তের মাধ্যমে করা যেত না। আসলে গণহত্যা চালানো হয়েছিল এই উদ্দেশ্যে যে যদি কোনো রাজনৈতিক সমাধান বেরিয়েও আসে, তবুও ঘৃণা এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যেখান থেকে আর ফেরার পথ থাকবে না। শত্রুরা ভালো করেই জানতো যে পরিকল্পিত বিদ্বেষ ও গণহত্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা ঘৃণা কখনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মুছে ফেলা যায় না। সেখানে যেন একটি গুজব তৈরির কারখানা কাজ করছিল। আমি নিজ চোখে অনেককে দেখেছি, নিজ কানে শুনেছি। কেউ বলছে ওয়্যারলেস কলোনিতে বিহারিরা অন্তত 70 জন বাঙালিকে হত্যা করেছে এবং তাদের লাশ কুয়োয় ফেলে দিয়েছে। অন্যদিকে বাঙালিরা বিহারিদের কলোনিতে গিয়ে বলছে ওয়্যারলেস কলোনি মে যাকর বাঙালিরা অসংখ্য বিহারিকে হত্যা করেছে। তারপর চারপাশে শুধুই আগুন আর ধোঁয়া। মার্চ মাসে ঢাকায় বিদ্রোহের ঘোষণা দেওয়া হয় এবং তখনই গণহত্যা শুরু হয়ে যায়। এই হত্যাযজ্ঞ সান্তাহারা থেকে দিনাজপুর, সিরাজগঞ্জ থেকে যশোর সমস্ত সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে। সান্তাহার ও দিনাজপুরে প্রায় কেউই বেঁচে ছিল না। আমার ভাইয়ের শ্বশুর সেখানে ছিলেন, তাকে তার পরিবার সহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শুধু 2 জন শিশু বেঁচে গিয়েছিল, যাদের 7 থেকে 8 দিন পর দেশপ্রেমিক কিছু বাঙালি উদ্ধার করেছিল। 7-8টি পরিবারের কেউই বেঁচে ছিল না। পুরো পরিবারগুলো নির্মূল হয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে আমরা দেখলাম লাঠি ও লম্বা ছুরি হাতে একটি বিশাল মিছিল আমাদের দিকে আসছে। আমরা পেছনের রাস্তা দিয়ে বের হলাম। সেখানে একটি নদী ছিল। আমরা নদীর ধারে হেঁটে একটি বাঙালি মাদ্রাসায় আশ্রয় নিলাম। আমাদের তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তারা আমাদের আশ্রয় দিল। তারা আমাদের গবাদি পশুর জন্য রাখা ঘরের নিচে লুকিয়ে রেখেছিল। এটা পরিষ্কার ছিল যে এই সবকিছু ঘটছিল। বিহারীদের গণহত্যা আমরা নিজের চোখে দেখেছি। আমি দেখেছি ঢাকাতেও একই ঘটনা ঘটছিল। সারা দেশ ছিল আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীর হাতে। তারা যা খুশি করছিল, এমনকি শেখ মুজিবও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। আমি 25 মার্চের পুরো সকাল তার সঙ্গে ছিলাম, তার বাসভবনে একজন রিপোর্টার হিসেবে। সেই দিন আমাদের দীর্ঘ আলোচনা হয়েছিল। আমি অনুভব করছিলাম তিনি নিজেও যেন তার দলের উগ্রপন্থীদের দ্বারা বন্দী হয়ে গিয়েছিলেন। এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া বিশৃঙ্খলা ছিল না। এটি ছিল পরিকল্পিত গণহত্যা, যেখানে বিশেষভাবে পুরুষদের হত্যা করা হয়েছিল যাতে নারীদের ও শিশুদের শোষণ করা যায়। তারা সবাই একসঙ্গে এসেছিল, সবাইকে হত্যা করতে শুরু করেছিল। তারা কলোনিতে প্রবেশ করলো যেন এক বিভীষিকাময় হুলস্থুল। মানুষ ছুটে পালাচ্ছিল এদিক ওদিক, কারো হাতে কিছুই ছিল না। তারা আগেই ঘর থেকে সমস্ত ছুরি ও ধারালো অস্ত্র কৌশলে নিয়ে নিয়েছিল। তারা বলতো আমরা শুধু কিছু জিজ্ঞাসা করতে এসেছি, আর কিছু না। তারপর তারা বাড়িতে ঢুকে সবকিছু কেড়ে নিত। এখন তারা বাড়িঘর পুড়িয়ে দিচ্ছিল, মানুষ হত্যা করছিল। একদল বাঙালি আমাদের পশুর মতো তাড়িয়ে নিয়ে গেল, বলল মেরে ফেলো, মেরে ফেলো। তারা ছেলেদের টেনে এনে আগুনে ছুড়ে দিচ্ছিল, এমনকি শিশুদেরও। আমার ছেলে হামিদ তখন ছোট ছিল। তারা মনে করেছিল আমি মারা গেছি। আমার মা আমাকে আগুন থেকে টেনে তুলে নিলেন, আর তারা আমার নানাকেও ঠেলে আগুনে ফেলে দিল। এক বিশাল আগুনের শিখা তাকে গ্রাস করলো। আমি মায়ের কোলে ছিলাম, এই দৃশ্য দেখেছিলাম। একটি পশুকে যদি কেউ পাথর মারেও তার জন্য কিছুটা কষ্ট হয়, কিন্তু তাদের কোনো সহানুভূতি ছিল না, কোনো সহানুভূতি ছিল না। এজন্যই আমরা বলি বাঙালিরা আমাদের সঙ্গে ভালো করেনি। কিন্তু তারা কি আসলেই বাঙালি ছিল? তারা সবাই ছিল হিন্দু। বাঙালিদের কিছুটা সহানুভূতি ছিল আমাদের প্রতি, কিন্তু তারা সেটাও শেষ করে দিয়েছিল। যখন পরিস্থিতি শান্ত হলো, তারা বলল আমরা করিনি, আমরা তো গ্রামে চলে গিয়েছিলাম। 25 মার্চ আমরা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম।
कहाँ से निकले थे? আমরা ময়মনসিংহে থাকতাম। ময়মনসিংহে আমার 3 মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে বসেছিলাম। घुस के घर के अंदर मुट्ठी बनी लो, घुस करके क्या किया कि मर्दाना लोग को टान के निकाल लिया। বাহিনী আমাদের ঘরে ঢুকে পুরুষদের আলাদা করে নিল, আমাদের পশুর মতো তাড়িয়ে নিয়ে গেল। আমরা কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। আমি দেখলাম আমার বাবা ও আরো 6 জন পুরুষকে একসঙ্গে লাইনে দাঁড় করানো হলো। सब 7 आदमी के एक साथ लाइन लगाया। তারপর তাদের সামনে দাঁড়িয়ে গুলি করে হত্যা করা হলো আমাদের চোখের সামনে। हम लोग को नजर के सामने। তারা প্রতিদিন আসতো, একদিনেরও বিরতি দিত না। তারা চিৎকার করতে করতে ঘরে ঢুকতো, সব পুরুষ ও ছেলেদের ধরে নিয়ে যেত। হ্যাঁ, তারা শুধু পুরুষদের খুঁজছিল, কারণ যখন একটি মেয়ে বলল তোমরা আমাদের জীবিত কেন রেখে দিচ্ছ, আমাদেরও মেরে ফেলো, তারা বলল আমরা তোমাদেরও হত্যা করব, কিন্তু এখন না, আমাদের নারীরা তোমাদের বাড়িতে কাজ করেছে, এখন তোমরা আমাদের বাড়িতে কাজ করবে। সে ছিল মাত্র 11 বা 12 বছরের একটি ছেলে। সে তখন জীবনের পাঠ শিখছিল। এক হাতে একটি ছোট শিশু ধরে রেখেছিল আর অন্য হাতে একটি কিশোরকে টানছিল। সে ছোট ছেলেটি চিৎকার করছিল। তাদের মধ্যে একজন বলল এই শিশুটিকে ছেড়ে দাও। অন্যজন বলল কিভাবে ছেড়ে দেব, আমাদের নারীরা তো এতদিন এদের বাড়িতে কাজ করেছে, এখন এরা আমাদের বাড়িতে কাজ করবে। তারা সব তরুণী মেয়েদের এক লাইনে দাঁড় করিয়ে নিয়ে গেল। হ্যাঁ, অনেককে, সুন্দরী তরুণীদের। প্রথমে তাদের সবাইকে একসঙ্গে জড়ো করলো, তারপর নিয়ে গেল। তারা বলল নারীদের হত্যা করো না, তারা আমাদের বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করবে। এমনকি মায়ের কোল থেকে শিশুদেরও ছিনিয়ে নিল, তাদের লিঙ্গ পরীক্ষা করলো। যদি ছেলে হয় তাহলে আগুনে ছুঁড়ে ফেললো অথবা পুকুরে ফেলে দিল, নির্দয়ভাবে হত্যা করলো। মুক্তিবাহিনী হত্যা করছিল, বিশেষ করে হিন্দু শরণার্থী বাঙালিরা, যারা মুক্তিবাহিনীর 30 থেকে 35% ছিল ভারতীয় সীমান্ত বরাবর। পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে ছিল না, কারণ তারা ক্যান্টনমেন্টে অবরুদ্ধ ছিল। তাদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ ছিল না, এটি ছিল একতরফা গণহত্যা। সেনাবাহিনীর অভিযান তো 25 মার্চ শুরু হয়েছিল, এমনকি সেনাবাহিনীও তখন অবরুদ্ধ ছিল। মুজিবকে পর্যন্ত বলতে হয়েছিল ক্যান্টনমেন্টের উপর অবরোধ আরোপ করো না। পাকিস্তান সেনাবাহিনী ছিল অবরোধের মধ্যে, আর পূর্ব পাকিস্তান শাসিত হচ্ছিল ভারত সমর্থিত ঘাতকদের দ্বারা। 1 মার্চ 1971-এর পর আওয়ামী লীগ মুক্তি বাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যদের দ্বারা ভাষাগত বিদ্বেষের ভিত্তিতে ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যা সংঘটিত হয়েছিল, কিন্তু তার আর্তনাদ কখনো বিশ্বের কানে পৌঁছায়নি। পূর্ব পাকিস্তানের সর্বত্র যেখানে অবাঙালিরা সংখ্যালঘু ছিল, সেখানে তারা ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল, বিশেষত ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে, কারণ হত্যাকারীদের জন্য হত্যার পর ভারতে পালিয়ে যাওয়া সহজ ছিল। আমি এই জন্যই লড়াই করেছিলাম যাতে পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করে আমরা একটি স্বাধীন দেশ গঠন করতে পারি। ভারতীয়রা পরে সরাসরি সেনাবাহিনী হিসেবে এসেছিল, কিন্তু এর আগেও অনেক ভারতীয় হয়তো সাধারণ পোশাকে প্রবেশ করেছিল। তারা হয়তো আসতো চোরাচালানের জন্য, হয়তো মালবাহী কুলি হিসেবে, হয়তো অন্য কোনো পরিচয়। যারা রক্ত ঝরিয়েছেন এবং আত্মত্যাগ করেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। তারা গণহত্যা চালাচ্ছিল, মানুষকে একত্র করত, জেলে ঢুকিয়ে দিত, তারপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিত, নারীদের ধর্ষণ করছিল, তাদের স্তন কেটে ফেলেছিল, সেনানিবাস থেকে নারীদের অপহরণ করে তাদের স্তন কেটে ফেলা হতো। তারা কিছু ফটক বন্ধ করে রেখেছিল যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না, কারণ এটি ছিল আমার প্রথম দিনের ডিউটি। ভুলবশত আমি সেখানে ঢুকে পড়ি আর কাকতালীয়ভাবে এমন একটি কক্ষে প্রবেশ করি যেখানে মৃতদেহগুলো জড়ো করে রাখা হয়েছিল। সৈয়দপুর, দিনাজপুর, সান্তাহার, রাজশাহী, নওগাঁ, বিভিন্ন শহর থেকে যেখানে গণহত্যা চলছিল। আর সবাই, কিভাবে বলবো, তাদের বুক উন্মুক্ত, ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত, আমি ভাষাহীন। তাদের স্তন কেটে ফেলা হয়েছিল, ক্ষতগুলো এত গভীর ছিল যে তাদের মাংস বেরিয়ে আসছিল, আর সেখানে খোদাই করা ছিল জয় বাংলা। আর ইপিআর কি করলো? তারা একটি ট্রাক নিয়ে এলো এবং লোকজনকে আশ্বস্ত করলো যে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে। মানুষ প্রাণ বাঁচানোর আশায় উঠে পড়লো ট্রাকে। একটি নদী আছে, কাঞ্চন নদী। তারা সেখানে গিয়ে সবাইকে নামিয়ে এক লাইনে দাঁড় করিয়ে
গুলি করে হত্যা করলো। আমার প্রতিবেশী মা সেখানে গিয়েছিলেন। তিনি তার মেয়ের মৃতদেহ খুঁজে পেলেন। স্বামী ও সন্তান তিনজনই একসঙ্গে পড়েছিল। যারা এই গণহত্যার সাক্ষী ছিলেন তারা অর্ধ শতাব্দী পরেও সেই দুঃসহ স্মৃতি থেকে মুক্তি পাননি। তারা এসেছিলেন আশ্রয়ের খোঁজে, কিন্তু যে আশ্রয়ের ছায়ায় তারা আশ্বাস খুঁজছিলেন সেই আশ্রয় তাদের আত্মা পুড়িয়ে দিল। তারা মানুষকে জঙ্গলে নিয়ে যাচ্ছিল, বিহারীদের নারীদের, তাদের ফাঁসি দিত, ধর্ষণ করত। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আমি অন্যের আড়ালে লুকিয়েছিলাম, আমার মায়ের আড়ালে। যখন কাফেলাগুলো লুট করা হচ্ছিল নেতাদের উপস্থিতিতে, যখন সর্বত্র আর্তনাদ আর বিলাপ ছিল, যখন কন্যাদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছিল তাদের নিজ নিজ বাড়িতে, যে জবাইখানা তৈরি করা হয়েছিল সেখানে তার বর্ণনা দেওয়া অসম্ভব। বর্ণনা করা যায় না, বর্ণনা করা যায় না। এটাই সবচেয়ে বড় যন্ত্রণা। এই পরিস্থিতিতেই সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা আজ বাংলাদেশের চূড়ান্ত যুক্তি হিসেবে উপস্থাপিত হয়। তারপর গল্পটি বদলে গেল। সামরিক অভিযানও ভয়াবহ নিষ্ঠুর ছিল। তারা একবারও ভাবেনি যে তারা কি করছে। তারা বাঙালিদের নির্মমভাবে হত্যা করেছিল। আমি জানি না এটি পাকিস্তানি সরকারের আদেশ হয়েছিল নাকি তারা যা দেখেছিল তারই প্রতিশোধমূলক প্রতিক্রিয়া ছিল। Natural reaction of earlier chaotic scenes they have witnessed. আমি জানি না, কিন্তু তারা যা করেছিল সেটিও এক ভয়ঙ্কর গণহত্যা ছিল। And it was also unjust and totally. এটি ছিল অবিচার, এটি ছিল সম্পূর্ণ ব্যর্থতা। That caused the breakup of Pakistan. Not only the earlier. এটি ছিল সেই কাজ যা পাকিস্তানের পতনের কারণ হয়ে দাঁড়ায়। পাকিস্তান সেনাবাহিনী কি করত যখন পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছিল? শুধু পাকিস্তানের পক্ষে থাকার কারণেই মানুষকে শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। তাদের বেঁচে থাকার কোনো সুযোগই রাখা হয়নি। যখন আমরা ঢাকা থেকে গারো পাহাড় পর্যন্ত মুক্তি বাহিনীকে হটানো শুরু করলাম, আমরা তাদের পেছনে ঠেলে দিলাম। এই পুরো এলাকা জুড়ে আমি যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। যেখানে যেখানে বিহারীদের বসতি ছিল সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল, তাদের কলোনিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। বিহারীদের হত্যার জন্য জবাইখানা বানানো হয়েছিল। তাদের ঘর থেকে টেনে বের করা হতো, শিশুদের পর্যন্ত রেহাই দেওয়া হতো না। একত্রে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হতো। তাদের গণকবর তৈরি করা হতো অথবা নদীতে ফেলে দেওয়া হতো। মানবতা যেন হারিয়ে গিয়েছিল। আমি নিজেই দেখেছি, এটা কোনো শোনা কথা নয়, আমি নিজ চোখে দেখেছি। তারা একটি ট্রাকে করে এলো, তারা নামাজিদের ধরে নিয়ে গেল, অনেক নামাজি। তারা আসলে কি করত? তারা নির্যাতন কেন্দ্র তৈরি করেছিল, প্রকৃত নির্যাতন কেন্দ্র। মানুষদের সেখানে নিয়ে যেত। এমন নয় যে একেবারে মেরে ফেলতো। প্রথমে একটি হাত কাটতো, তারপর আরেকটি, তারপর পা। এভাবে ধীরে ধীরে মানুষদের জবাই করত। এখনো আমার চোখের সামনে ভাসে একটি স্ট্রেচারের মতো কাঠের ফ্রেম, প্রায় 2 ফুট চওড়া, 6 ফুট মতো লম্বা। এটি ছিল কাটামরা কাঠের তৈরি, যেখানে তারা মানুষকে হত্যা করত। আর একেবারেই মেরে ফেলতো না, কষ্ট দিয়ে মারত। তারা রক্তক্ষরণ হতে হতে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ত। আমি মেঝেতে শুকিয়ে যাওয়া মানুষের রক্তের স্তর দেখেছি, নিজের চোখে দেখেছি। এটা আমি দেখেছি শেরপুরে, জামালপুরে। ওরা ক্রিসেন্ট জুট মিলে জবাইখানা বানিয়েছিল।
যেভাবে হিন্দুরা ছাগল বলি দেয়, গলায় ছুরি বসিয়ে কেটে ফেলে, ঠিক সেরকম ব্যবস্থা করেছিল তারা। শিশুদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা। আমি সেখানে গিয়েছি। শিশুদের ছোট ছোট জুতো পড়েছিল, নারীদের জুতো, ভাঙা ঝুড়ি। তারা সবাইকে কেটে নদীতে ছুঁড়ে ফেলেছিল। শিরোচ্ছেদ করে মৃতদেহগুলো ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে। ক্রিসেন্ট, যার কথা মা বলছিলেন, এটি ছিল একটি কারখানা, একটি জুট মিলের মতো। এটি পুরো দস্তুর আবাসিক এলাকা ছিল। শ্রমিকরা পরিবার নিয়ে সেখানে থাকতো আর সেখানেই চাকরি করত। ওরা পুরো এলাকাটি ঘিরে ফেলেছিল, তারপর সম্পূর্ণ জনসংখ্যাকে নির্মমভাবে হত্যা করেছিল। যুদ্ধ শেষে আমরা যখন সেখানে গেলাম, একজন শিশুকেও তারা রেহাই দেয়নি। গিয়ে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেখানে ছিল ফাঁসির মঞ্চ, নির্যাতন কেন্দ্র। যে ফাঁসির মঞ্চের কথা মা বলছেন তা ছিল বিশেষ ধরনের, কাঠবাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি, কোনো দড়ি নয়। সেটা মানুষের গলায় সেট করে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হতো। সিরাজগঞ্জে বিহারীদের একত্রিত করা হয়েছিল জেলে। তাদের প্রতারণার মাধ্যমে বলা হয়েছিল, এখানে থাকলে তোমাদের সুরক্ষা দেওয়া হবে, না হলে তোমাদের হত্যা করা হবে। কিন্তু বাস্তবে তাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। আমি নিজ হাতে পোড়া দেহগুলো সংগ্রহ করেছি, নাকে মাস্ক পরে পোড়া মৃতদেহ তুলেছি। গর্ভবতী নারীদের উপর দাঁড়িয়ে গর্ভস্থ সন্তানদের হত্যা করা হয়েছে। আমি কিভাবে বর্ণনা করব? কিভাবে বলবে এই বিভীষিকা? আমাকে একটা মিশন দেওয়া হয়েছিল রেল স্টেশনে গিয়ে পরিস্থিতি বোঝার। যখন আমি ট্রেনের ভিতরে প্রবেশ করলাম, এটি ছিল লাশে পরিপূর্ণ, আর আহতদের গোঙানিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এক ধরনের মানুষকে আহত করা হয়েছিল, অন্য ধরনের মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একজন অচেতন যুবতী এসে বসেছিল, তার সামনেই তার সন্তানের নিথর দেহ, শিশুটির উদর চেলে ফেলা হয়েছে। একটি মৃত শিশু, অত্যন্ত ছোট, আর সেই নারীর স্তন কেটে ফেলা হয়েছে। আরো একজন শিশু, মাত্র 12 বছর বয়স, তার শরীরে একটি হাড়ও অবশিষ্ট ছিল না। একটি আসনের ওপর যেন এক থলের মতো ফেলে রাখা হয়েছিল তাকে। আমি যখন এই বিভীষিকা দেখলাম, তখন আশেপাশে কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম। তারা জানালো যেখান থেকে তারা এসেছে সেখানে কেউ বেঁচে নেই। ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া, কাউকেই জীবিত রাখা হয়নি। ওই কোম্পানির নাম যেন কি ছিল? পিপলস মোড়। একটি পুকুরের পাশে একটি রাস্তার ধারে সেই কোম্পানি ছিল। যখন আমরা সেখানে গেলাম, আমরা শুধু মাথার খুলি দেখতে পেলাম। হাজারেরও বেশি মাথার খুলি। পানি যখন শুকিয়ে গেল, তখন এগুলো দেখা গেল, শুধু মাথার খুলি। অবাঙালি গণহত্যার জন্য পরিকল্পিতভাবে জবাইখানা স্থাপন করা হয়েছিল, আর যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল তারা নিজেদের অপরাধ ঢাকতে ভিকটিমদেরই দোষারোপ করেছিল গণহত্যার জন্য। আমি যখন সেখানে গেলাম, সে স্থানটি আমাকে দেখানো হলো, যা ছিল ইস্পাহানি জুট মিলের ক্লাব। একটি বিশাল হল ঘর, এই ঘরের মতো বড়। আমি যখন ভেতরে প্রবেশ করলাম, আমি দেখলাম শুধু লাশের স্তূপ, সব নারী আর শিশু। রক্তের সাগরে ভেসে ছিল তারা। হ্যাঁ, ওরা সবাই নারী এবং শিশু ছিল, কারণ বিদ্রোহীরা পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক পরে সেখানে গিয়েছিল। ওরা বলেছিল, এভাবে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, তোমাদের সবাইকে একত্রিত হতে হবে এক জায়গায়। তারা সবাইকে নিয়ে গেল, নারী ও শিশুদের ক্লাব হলের ভেতরে রাখলো, আর পুরুষদের আলাদা করলো এই বলে যে তোমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। কিন্তু বাস্তবে কি ঘটলো? ওরা পুরুষদের নিয়ে গেল দৃষ্টিসীমার বাইরে, তারপর তাদের সবাইকে হত্যা করলো, আর তাদের মৃতদেহগুলো কর্ণফুলী নদীতে ছুঁড়ে ফেলা হলো, যে নদী ক্লাব হলের পাশেই প্রবাহিত হচ্ছিল। চন্দ্রঘোনা আর কাপ্তাই, দুই স্থানের দূরত্ব ছিল 16 কিলোমিটার। ঠিক মাঝপথে একটি ভয়ানক খাড়া স্থান ছিল। আমি দূরবীন দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করলাম। আমি দেখলাম গাছের ডালে ঝুলে আছে শত শত মানব কঙ্কাল। আমি দ্রুত একটি বুলডোজার সংগ্রহ করলাম, আর যতটুকু সম্ভব মৃতদেহগুলো মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করলাম। এক প্রত্যক্ষদর্শী আমাকে বলেছিল, ওরা লোকজনকে রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছিল, তারপর গুলি করে ফেলে দিয়েছিল খাদের কিনারায়।
ওরা সবাই পশ্চিম পাকিস্তানি ছিল, আর শতভাগ নিশ্চিতভাবে বলা যায় তাদের সবাইকে হত্যা করা হয়েছিল। এটাই সেই জায়গা যেটি আত্মসমর্পণের পর মুক্তিবাহিনী এবং কিছু বাংলাদেশি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে প্রোপাগান্ডার জন্য ব্যবহার করেছিল। ওরা দাবি করেছিল ওখানে নিহতরা নাকি বাঙালি ছিল আর হত্যাকারীরা পশ্চিম পাকিস্তানি, কিন্তু আমাকে ওরা ফাঁকি দিতে পারবে না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওই স্থানটি ঠিক কোথায় ছিল। আমি যখন এক জায়গায় পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি 3 তলা একটি ভবন দেখতে পেলাম। সেই ভবনের 3য় তলা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, বাইরে জমাট বাঁধা লাল ধারা। যখন আমরা সেখানে পৌঁছালাম, আমরা দরজাটি ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলাম, কিন্তু তা ভিতর থেকে বন্ধ ছিল। কিছুটা জোর দিতে দরজাটি খুলে গেল। একজন নারী বেরিয়ে এলো। সে বলল, তোমরা আমাদের হত্যার জন্য এসেছো, তাহলে মেরে ফেলো আমায়। কিন্তু এরপর যখন সে বুঝতে পারলো যে আমরা অন্য কেউ, তখন তার চোখে বিস্ময়ের ছায়া নেমে এলো। ওখানে মাত্র 6 জন জীবিত ছিল, 2 জন নারী, একটি 4 মাসের শিশু যে শিশুটি পরে হাসপাতালে নেওয়ার পর মারা গেল, আর একটি ছেলে যে এখন কানাডায় থাকে, মিস্টার ফসি। তখন তার বয়স মাত্র 6 বছর। সে ছিল একমাত্র বেঁচে যাওয়াটি শিশু। আমরা কেবল তাদের সেখান থেকে বের করে আনতে পেরেছিলাম। সেই ফ্ল্যাটের একটি শোবার ঘরে 46 জন নারীকে বন্দি রাখা হয়েছিল। প্রথমে তাদের তালাবদ্ধ করে রাখা হয়, তারপর প্রতিদিন 2 থেকে 4 জন নারীকে নিয়ে যাওয়া হতো। তাদের ভাগ্যে কি ঘটছে কেউ জানতো না। অর্ধ শতাব্দী কেটে গেছে, কিন্তু এখনো এই প্রশ্ন রয়ে গেছে, সেই পরিস্থিতিতে সেনা অভিযান কি সত্যিই ছিল শেষ উপায়, নাকি ক্ষমতা শেখ মুজিবের হাতে তুলে দেওয়া উচিত ছিল? আরেকটি প্রশ্ন হলো, যখন সেনাবাহিনী অবরুদ্ধ ছিল, দেশ জুড়ে বিশৃঙ্খলা ও জনগণকে গণহত্যার শিকার হতে হয়েছিল, তখন সেনা অভিযান ছাড়া আর কোনো পথ খোলা ছিল কি? মুক্তিবাহিনীকে সেনা অফিসাররাই নেতৃত্ব দিয়েছিল। তাদের অর্ধেকই ছিল পাকিস্তান সেনাবাহিনীর সদস্য। তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। অন্যদের আমরা যুদ্ধে নিয়োগ দিয়েছিলাম। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মূর্তি অঞ্চলে, যেটি বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 13 থেকে 20 কিলোমিটার দূরে। হ্যাঁ, ভারতে। আমি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কাটিয়েছি ভারতে। এটা কোনো লুকানো সত্য নয়। ভারত আমাদের সহায়তা করেছিল। এমনভাবে নয় যে কেবল এক আঙ্গুলই বাড়িয়ে দিয়েছিল, বরং ঠিক যেন একটি পূর্ণ ঝুড়ি উপহার দিয়েছিল। সবকিছু, অস্ত্র, রসদ, প্রশিক্ষণ। কিন্তু ভারত কি 1971 সালে এই সহায়তার কথা স্বীকার করেছিল? না, কখনোই না। ভারতে ছিল এই গণহত্যার মূল পরিকল্পনাকারী, তবুও তারা বিশ্বজুড়ে হত্যাকারীদের নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত ছিল। এটি শুধুমাত্র সাধারণ মানুষের উপর চালানো নৃশংসতা ছিল না, সেনাবাহিনীর সদস্যরাও একইভাবে নির্যাতিত হয়েছিল, আর তাদের একমাত্র অপরাধ ছিল দেশের প্রতি আনুগত্য। আর সবচেয়ে হৃদয় বিদারক সত্য এই যে, যারা তাদের ঘাতকে পরিণত হয়েছিল, তাদেরই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পাকিস্তানের সামরিক একাডেমিগুলোতে। তার নাম ছিল সুবেদার আইয়ুব। সে ছিল 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য। সে অত্যন্ত কষ্ট করে তার ইউনিট থেকে পালিয়ে এসেছিল, যেটি ছিল জয়দেবপুরে, ঢাকা থেকে অনেক দূরে। সে তার পরিবারকে সেখানেই রেখে আমাদের সতর্ক করতে এসেছিল। সে বলেছিল 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি অফিসাররা পরিকল্পনা করছে। তারা ইউনিটের সব অবাঙালি অফিসার এবং তাদের পরিবারকে হত্যা করবে। আমরা দ্রুত জয়দেবপুর রওনা দিলাম। সেই ইউনিটটি ছিল এক হিন্দু রাজবাড়ির ভেতরে, একটি বিশাল প্রাসাদ। অতএব আমি পূর্ব বাংলা রেজিমেন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর বেছে নিলাম 2য় পূর্ব বাংলা, যা জয়দেবপুর নামক স্থানে অবস্থিত ছিল। এটি ছিল এক রাজকীয় ভবন, আর সেই প্রাসাদে ছিল ব্যাটালিয়নের ঘাঁটি। আমি 1970 থেকে 71 সালের মার্চ পর্যন্ত 7 মাস ধরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেছি। From September to March, that the 2nd Battalion of the East Bengal Regiment, সেই ইউনিট ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। চারপাশে শুধু বাঙালি জনপদ। আমরা সেই প্রাসাদে পৌঁছালাম। চারদিক ছিল নিস্তব্ধ। প্রথমে আমরা অফিসগুলোর দিকে গেলাম। এটি ছিল অ্যাডজুটেন্টের অফিস। টেবিলের উপর রক্ত ছিটানো ছিল, চেয়ারও রক্তের দাগ। টেলিফোনটি ভাঙা পড়েছিল। অন্য সব অফিস ফাঁকা, শুধুই রক্ত আর রক্ত। फिर हमने जो उनके क्वार्टर्स थे,
এরপর আমরা পরিবারের কোয়ার্টারের দিকে গেলাম। वहाँ पे हम मूव किए एंड द फर्स्ट क्वार्टर প্রথম কোয়ার্টার প্রবেশ করতেই দরজার সামনে পড়েছিল दरवाजे के सामने একজন সিগন্যাল নায়কের লাশ। यूनिट का वो उसकी তার পুরো শরীর ছিল গুলিতে ঝাঁঝরা। সামনে এগোতেই আমরা পেলাম তার স্ত্রীর মরদেহ, উলঙ্গ, ধর্ষিত। তার উদর চিরে ফেলা হয়েছিল, নির্মমভাবে নির্যাতিত, অকথ্য অবস্থায়। बहुत बुरे हाल में। আরো ভেতরে গেলাম, একটি ঘর, সেখানে 3টি সিঙ্গেল খাট, 2টি পাশাপাশি আর একটি একটু দূরে। ওই 2 খাটের মাঝে ছিল একটি ফাঁকা জায়গা, সেখানে পড়েছিল 10 বছরের এক কন্যা শিশুর মৃতদেহ, ধর্ষিতা, খুন, তার উদরও কাটা, কুচি কুচি করে টুকরো করা হয়েছে। সে ছিল কেবল এক টুকরো নিথর দেহ। হ্যাঁ, এটাই সত্য এবং অত্যন্ত বেদনাদায়ক সত্য। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে থাকা সকল পশ্চিম পাকিস্তানিরা একজনও জীবিত ছিল না। তারা এমন সব বর্বরতা চালিয়েছে যার কোনো লিখিত নথি নেই। উদাহরণস্বরূপ, একজন গর্ভবতী নারী ছিলেন। তারা তার গর্ভ থেকে বেয়োনেট দিয়ে শিশুকে বের করে ফেলেছিল, আর ইস্ট পাকিস্তান রাইফেলসের সেনারা তাদের গাছের সঙ্গে বেঁধে চোখ বেয়োনেট দিয়ে উপড়ে ফেলা হয়েছিল। সেনা বা সাধারণ নাগরিক তারা কাউকেই ছাড়েনি, এমনকি নিরীহ সাধারণ মানুষও। তাদের শরীরে কাঠের গুঁড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তারা পানিতে ডুবে মারা গেছে। আমরা উঠোনের দিকে গেলাম, সেখানে ছিল একটি বাথরুম ও একটি টয়লেট। রক্তের দাগ টয়লেটের দিকে যাচ্ছিল। আমরা যখন দরজাটি খুললাম, তো সামনে সেই কোণায় মাত্র 5 ও 6 বছর বয়সী একটি মেয়ে, উলঙ্গ, ধর্ষিত। সে দেয়ালের সঙ্গে নিজেকে চেপে ধরছিল, ঠিক যেন সে দেয়াল ভেঙে পালাতে চায়, পিছে और কারণ সে ধর্ষণের শিকার হয়েছিল। তার আর্তনাদ, আমি আল্লাহর আশ্রয় চাই। और उसका সে রক্তে ভেজা ছিল না, था कि रेप हुई भी थी, बल्कि उसके ये কিন্তু তার হাত ও পা ছুরি দিয়ে কেটে ফেলা হয়েছিল। কিভাবে সে বেঁচে ছিল আমি জানি না। তার চিৎকার থামছিল না। আমাদের ইউনিফর্ম দেখে সে আরো ভীত হয়ে পড়েছিল। যাই হোক, আমি তাকে কোলে তুলে নিলাম এবং সুবেদার আইয়ুবের কাছে দিলাম। সে তাকে চিনতে পারলো, কারণ তারা একই ইউনিটের ছিল। আমাদের এক এনসিও ছিল সেখানে। তারা তাকে একটি ছোট বাক্সে আটকে রেখেছিল। টানা 2 থেকে 3 সপ্তাহ ধরে সেই বাক্সে বসা পর্যন্ত সম্ভব ছিল না। আমরা যখন তাকে বের করলাম, সে সোজা হতে পারছিল না, কারণ সে সেভাবে ছিল, সেভাবেই জমেছিল। যখন কেউ 2-3 সপ্তাহ এমন অবস্থায় থাকে, তার কি অবস্থা হতে পারে তা কল্পনা করাও কঠিন। এসব দৃশ্য দেখে মনে হতো এখানে আসলে কি ঘটছে। এদিকে আমার কিছু লোক চারপাশ অনুসন্ধানে বেরিয়েছিল। তারা ফিরে এসে জানালো, বাড়ির পেছনের দিকে একটি জলাশয় রয়েছে যা মৃতদেহে পরিপূর্ণ। সুবেদার আইয়ুবের পরিবারকে আমরা সেখানেই পেলাম। তারা এমন অবস্থায় ছিল যেন কেউ পোশাক উল্টো করে পরিয়েছে। আমরা যেসব অফিসারের খোঁজ করছিলাম তাদের দেহও সেখানেই পাওয়া গেল। তাদের পরিবার, তাদের শিশুরা, পুরুষ, নারী কেউ সম্পূর্ণ ছিল না। ঠিক তখন আমরা এক ব্যক্তিকে আমাদের দিকে আসতে দেখলাম। তার হাত দুটো উপরে তোলা, সে উচ্চ স্বরে কাঁদছিল। সে ছিল এক পুলিশ সদস্য, জেলামের বাসিন্দা। সে বলল কেউ বেঁচে নেই। সেখানে আমরা কেবল 2 ছোট মেয়ে, একজন ক্যাপ্টেন এবং এই পুলিশ সদস্যকে উদ্ধার করতে পেরেছিলাম। ক্যাপ্টেন জিয়াউল হাসনাইন তিরমিজি, তিনি ছিলেন এক প্রাণবন্ত তরুণ ক্যাপ্টেন। যখন এই সংকট শুরু হলো তখন তিরমিজি অস্ত্র ফুরিয়ে আসছিল। তিরমিজি जो था he started running short of ammunition. তার ড্রাইভার এসে বলল, স্যার, পরিস্থিতি ভালো নয়, আপনার সৈন্যরাও এখন আপনার প্রতি বিশ্বস্ত নেই। No more loyal to you now. তো আপ এখানে থাকার আর কোনো মানে হয় না, আমাদের চলে যাওয়াই ভালো।
তিনি বললেন, না, আমাকে এটি রক্ষা করার আদেশ দেওয়া হয়েছে। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি রক্ষা করব। যদি তুমি যেতে চাও তবে চলে যেতে পারো। তখন চালক সেখান থেকে পালিয়ে আসে এবং আমাদের কাছে খবর নিয়ে আসে। তার কাছে থাকা সর্বশেষ খবর ছিল যে তিরমিজি আহত অবস্থায় ধরা পড়েছেন এবং দুর্বৃত্তদের হাতে বন্দী হয়েছেন। যখন আমরা এলাকাটি পরিষ্কার করছিলাম, 2 তরুণ বাঙালি দুর্বৃত্ত তারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে করতে ধরা পড়ে। আমরা জানতে পারি যে তারা এখানে ছিল তখন থেকেই, যখন তিরমিজি এখানে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করার সময় আমরা জানতে চাই যে আমাদের ক্যাপ্টেন এখানে ছিলেন কিনা। তারা আমাদের জানায় তিনি আহত অবস্থায় বন্দী হয়েছিলেন। আমরা তাকে এই গাছের সাথে সোজা বেঁধে রেখেছিলাম। তারপর আমরা পায়ের দিক থেকে মাথার দিকে গুলি করতে শুরু করি। এরপর আমরা তার দেহটি একটি জিপের সাথে বেঁধে ফেনী শহরের রাস্তায় টেনে নিয়ে যাই। তার ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ আমরা জিপে সংগ্রহ করি। তারপর সেই অংশগুলো আমরা একটি নির্দিষ্ট স্থানে রেখে দিই। আর ঠিক যেমন হিন্দুরা মৃতদেহ দাহ করে, আমরা তার দেহাবশেষ পুড়িয়ে ফেলি এবং সেই ছাই একটি পুকুরে ছুঁড়ে ফেলি। এখন আমরা তার দেহ কোথায় পাব? এভাবেই শেষ হয়েছিল জিয়া তিরমিজির গল্প। এই ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ অপরাধ, যা কখনো কোনো শিরোনামে ও ন্যারেটিভে ঠাঁই পায়নি, কোনো মানবাধিকারের দাবিতে উচ্চারিত হয়নি। নিষ্ঠুরতার এসব সাক্ষ্যসমূহ চাপা পড়ে গেছে, কারণ পরাজিতদের গল্প কেউ লেখে না। তরুণ পাকিস্তানি সেনারা শতভাগী বলতো, আমরা এখানে দুর্গ গড়ে তুলব এবং শেষ সৈনিক, শেষ গুলি পর্যন্ত লড়াই করব। সেনাবাহিনীতে যোগ দিয়েছে কেন? যুদ্ধের জন্য। এটাই স্বাভাবিক। আমরা ধ্বংস হয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত তারা আত্মসমর্পণের ঘোষণা দেয়। অবিশ্বাস্য নয় যে বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থানরত 24,000 পাকিস্তানি যুদ্ধবন্দী বাঙালিদের প্রতিশোধের আশঙ্কা করছিল। এই কারণেই এতদিন তাদের অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারা অস্ত্র সমর্পণ করেন। পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের কাছে এটি অবিশ্বাস্য ছিল। আমরা কখনো ভাবতেও পারিনি পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করবে। আমরা এক ক্ষুদ্র বৈঠকে বসি এবং সিদ্ধান্ত নেই আমরা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করব না। যদি পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণও করে, তারা করুক, কিন্তু আমরা করব না। আমরা আত্মগোপনে যাব। যদি ভারত ভুল সিদ্ধান্ত নেয়, তাদের প্রথম পদক্ষেপ হবে বাংলাদেশকে ভারতে যুক্ত করে নেওয়া, কিন্তু সম্ভবত তারা তা করবে না। তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে বাংলাদেশ সবসময় ভারতের উপর নির্ভরশীল থাকে, এবং এখানকার জনগণ একদিন বুঝবে তারা কি করেছে। যারা ৭১-এ আত্মসমর্পণ করেছিল তাদের ছবি ইতিহাসের অংশ হয়েছে, কিন্তু যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করেছিল তাদের আত্মত্যাগ হারিয়ে গেছে পরাজয়ের ধুলোর নিচে। যে গল্পটি ১৯৪৮ সালে ভাষাগত বৈষম্য থেকে শুরু হয়েছিল, তার শেষ হলো এখানে। পাকিস্তান 2 ভাগে বিভক্ত হলো, যদিও 2 প্রান্তের সকল চোখেই যারা পাকিস্তানকে ভালোবাসত তাদের চোখে ছিল অশ্রু। আজ বৃহস্পতিবার 16 ডিসেম্বর, পূর্ব পাকিস্তানের সমাপ্তির দিন। আমি খুলনার মসজিদে গিয়েছিলাম। আমার মসজিদ বিকেল 4টার সংবাদ এলো পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। আমি দৌড়ে মসজিদে গেলাম। সেই মুহূর্তে নামাজ শুরু হয়েছে। আমি চিৎকার করে খবরটি জানালাম। কমপক্ষে 10 থেকে 12 জন মানুষ সেই মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়লেন। ইমাম নামাজের নিয়ত বাতিল করলেন, বললেন কিছুক্ষণ পরে আবার পড়ব। সমগ্র পরিবেশ শোকের মতো হয়ে উঠল, কারণ যখন পতাকা নেমে যায় তখন কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু যারা স্বাধীনতা লাভ করেছিল তারা এই বিজয় উদযাপন করলো, নতুন করে হত্যার উৎসব গড়ে তুলে ফের রঞ্জিত হলো হত্যার মঞ্চ। ইতিহাস বিজয়ীদের হাতেই লেখা হয়, তারা কখনো তাদের নৃশংসতার কথা লিপিবদ্ধ করে না। বাংলাদেশ, যা একদিন ছিল পূর্ব পাকিস্তান,
সেখানে এমন কোনো দিন যায়নি যেখানে প্রতিশোধের নির্মমতা ঝরে পড়েনি। পাকিস্তানের সমর্থকদের হত্যা করা হয়েছে গণহত্যার মাধ্যমে, এবং সেই ভিডিও যা গত শুক্রবার ঢাকায় এক সমাবেশে ধারণ করা হয়েছে, সেখানে মানুষকে হত্যা করতে উস্কানি দেওয়া হয় এবং তারা হত্যা করেছিল। এখানে ঢাকায় একদিন বন্দির মৃত্যুর ছবি রয়েছে, যা দুইজন অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক তুলেছেন। প্রথমে তাকে নির্যাতন করা হয়, তারপর বেয়নেট দিয়ে মারা হয় এবং শেষ পর্যন্ত হত্যা করা হয়। একটি শিশু যে এক বন্দির আত্মীয় ছিল, তাকে লাথি মেরে হত্যা করা হয়েছিল। ৭১-এর যুদ্ধের পর আমাদের সেনাবাহিনী বন্দী হলো এবং বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হলো। সেদিন যেন একটি চলচ্চিত্রের দৃশ্যের মতো মনে হচ্ছিল। মানুষদের বাড়ি থেকে টেনে বের করা হচ্ছিল। একটি কাঠের খাট ছিল, সেখান থেকে একজনকে টেনে বের করা হলো। যখন বাঙালিরা তাদের ছুরিকাঘাত করছিল, আমি জানি না তারা মুসলমান ছিল কিনা, আল্লাহ ভালো জানেন, কিন্তু মারা যাচ্ছিল, তারা সকলেই কালেমা পাঠ করছিল। আমি নিজ চোখে একটি প্রত্যক্ষ করেছি। পাকিস্তান আমলে এখানে প্রায় 10 লাখ বিহারি জনগণ বাস করত, কিন্তু স্বাধীনতার পর টিকে ছিল মাত্র 3 লাখ। এই গণহত্যার ভয়াবহতাই বলে দেয় কত মানুষ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ ঢাকায় একজন অবাঙালি হওয়া যেন এক করুণ পরিণতি। এই অসহায় বিহারি নারীরা মোহাম্মদপুরের একটি স্কুলে আশ্রয় নিয়েছে। তাদের স্বামীদের হত্যা করা হয়েছে অথবা মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর দখলের পর নিখোঁজ করে দেওয়া হয়েছে। 16 ডিসেম্বর তারা তাদের পতাকা উত্তোলন করলো। সেটি ছিল ভারতীয় সেনা রেঞ্জার বাহিনী। আমরা যাদের মুক্তিবাহিনী বলতাম, তারা এক পাশ থেকে আগুন লাগাতো এবং অন্য পাশ থেকে মানুষ হত্যা করত। তারা রাতের বেলা মেয়েদের নিয়ে যেত, সকালে ফিরিয়ে আনতো, আর পুরুষদের তুলে নিয়ে গিয়ে হত্যা করত। পরদিন মানুষ যখন তাদের খুঁজত, তখন কেবল মৃতদেহ পাওয়া যেত। শান্তাহারে তারা সব মানুষকে জবাই করে ট্রেনের মালবাহী বগিতে তাদের মৃতদেহ ভরে রাখে। মহিলাদের চুলের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়। বাবা মায়ের সামনে নারীদের নগ্ন করে তাদের দেহে লোহার পেরেক ঠুকে হত্যা করা হতো। লোহার পেরেক গেঁথে তাদের উপর নির্মম অত্যাচার চালানো হতো। বহুত জুলুম, বহুত জুলুম। এই অমানবিক নৃশংসতা, অবাঙালিদের উপর চালানো এই জেনোসাইড ও যুদ্ধ অপরাধ ভারত এবং ভারতীয় মদতপুষ্ট কিছু বাঙালির মাধ্যমে মানবাধিকারের ছদ্মাবরণে সংঘটিত হয়েছিল। শেখ মুজিব গণতন্ত্রের নামে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, কিন্তু ক্ষমতায় এসেই তিনি নিজের বিরোধীদের যে নির্মমভাবে দমন করেছেন, তাই তার রাজনৈতিক পথ চলার সারসংক্ষেপ। 1972 সালে তিনি রক্ষী বাহিনী গঠন করেন, যার প্রধান কাজ ছিল বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা। Activists and members of opposition parties. শেখ মুজিব এতটুকু ভিন্নমত সহ্য করতেন না যে কেউ তার শাসন ব্যবস্থার বিষয়ে সামান্যতম প্রশ্ন তুলুক। Idea of what the government should. মাত্র কয়েক বছরের মধ্যে 1972 থেকে 1975-এর মধ্যে রক্ষী বাহিনী 30 থেকে 40 হাজার বিরোধী কর্মীকে হত্যা করেছিল। Activists within a very short space of time. 72 to 75. বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকার 40,000 বাঙালিকে কারারুদ্ধ করেছিল। 40,000 বাঙালি। কিন্তু তারা ছিল কারা? শুধুমাত্র তারা পাকিস্তানপন্থী ছিল বলেই? তাহলে কি তাদের মতামত প্রকাশের অধিকার ছিল না? যাকে পেয়েছে তাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আজও যখন আমি সেই দিনের কথা ভাবি, আমার চোখে জল চলে আসে। আমরা আগেই মানুষকে সাবধান করেছিলাম, যদি বাংলাদেশ সৃষ্টি হয় তাহলে কি ঘটবে। পরে সবাই নিজের চোখেই তা দেখল। তারা তাদের পরিচয় হারাবে, ভারতীয় আধিপত্যের অধীনে থাকবে। ভালো খাবার পেলেও তা কারাগারের খাবারের মতো মনে হবে। এখানে স্বাধীনভাবে জীবনযাপন করা কঠিন হয়ে যাবে। বাঙালিরা বুঝতে পেরেছিল, এমনকি পিআর সদস্যরা বুঝতে পেরেছিল কি ঘটছে। মুক্তিবাহিনীর এক কমান্ডার টাইগার সিদ্দিকী 4 দিন পর রমনা ময়দানে এক বিশাল জনসভায় হাজার হাজার বাঙালির সামনে স্বীকার করে নিয়েছিল, আমরা স্বাধীন হইনি, আমরা কেবল ভারতের দাসত্ব স্বীকার করেছি। কারণ ভারতীয় সেনারা ব্যাংক লুটের টাকা ও অফিসের সম্পদ ভর্তি ট্রাক নিয়ে ভারতে পাচার করছিল। ভারত এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে আখ্যা দেয়, যার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং গত 50 বছর ধরে সকল মুক্তিযোদ্ধাই প্রতিবাদ জানিয়েছে।
কিন্তু আত্মসমর্পণ গ্রহণ করেছিলেন কে? Where is the freedom fighters? হাতিয়ার সমর্পণের দলিলে স্বাক্ষর করল কে? সেই স্বাধীনতা যোদ্ধারা কোথায় গেল? আমি ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অনুপস্থিতির প্রতিবাদ জানিয়েছিলাম, কারণ আমরা যুদ্ধের জন্য 9 মাস ধরে প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু যুদ্ধ ও আত্মসমর্পণের ঠিক 13 দিন আগে ভারতীয় সেনারা সরাসরি যুদ্ধে প্রবেশ করল। কিন্তু ইতিহাস লেখা হলে একে ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয়। না, এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল না। যুদ্ধ তো মাত্র 3 ডিসেম্বর খোলাখুলিভাবে শুরু হয়েছিল। হ্যাঁ, তা চলছিল। না, তারা কেবল তাদের কৌশলগত স্বার্থ নিশ্চিত করার সুযোগ নিয়েছিল। সত্য হলো, সামনে যাদের দেখা যাচ্ছিল তারা ছিল মাত্র কিছু পুতুল। এদের পেছনে নাটকের পরিচালকের ভূমিকা পালন করেছিল ভারত। মুষ্টিমেয় বাঙালিকে ভারত পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে এবং তাদের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল। এই সময়ে ভারত ইসরায়েলের সাথে যোগাযোগ স্থাপন করল। এটি ছিল ভারত ও ইসরায়েলের মধ্যে প্রথম কূটনৈতিক সংযোগ। ইসরায়েল গোপনে ভারতকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করল এবং মুক্তিবাহিনীর কাছে সহায়তা পৌঁছে দিল। প্রকৃতপক্ষে এটি একটি ভারতীয় যুদ্ধ ছিল এবং ভারত একাধিক রূপে এই যুদ্ধে অংশ নিয়েছিল। একদিকে তারা মুক্তিবাহিনীকে অস্ত্র সরবরাহ করেছিল যাতে মুসলমানরা মুসলমানদেরই হত্যা করে, অন্যদিকে তারা হত্যার শিকারদের কাছে নিজেদের উদ্ধারকারী হিসেবে তুলে ধরছিল। তারা আমাদের বাড়িতে এসেছিল, তারা ছিল ভারতীয় সেনা। প্রতিটি বাড়িতে যেত, গৃহস্থলে জিনিসপত্র কিনত, একটি সহানুভূতির ছদ্মবেশ। তারা বলতো আমরা এগুলো কিনছি কারণ এগুলো তোমাদের জন্য অপ্রয়োজনীয় হয়ে যাবে। তারা বিনিময়ে ভারতীয় মুদ্রা ও ডলার দিত এবং বলতো তোমরা যখনই পাকিস্তানে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে এ টাকা তোমাদের কাজে লাগবে, আমরা তোমাদের পালিয়ে যেতে সাহায্য করার চেষ্টা করব। আর যা কিছু তোমাদের সঙ্গে হয়েছে তা ছিল চূড়ান্ত নিষ্ঠুরতা। ভারতের কৃতিত্ব ছিল তারা বাংলাদেশের মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং পরিবর্তে অনুগ্রহের ভারে তাদের চেপে ধরেছিল, যেন তারা ভারতের কাছে ঋণী, যেন এই স্বাধীনতা তারা ভারতের দান হিসেবে পেয়েছে। বাস্তবতা হলো ভারত অখণ্ড ভারত গঠনের পরিকল্পনা করছিল, যাতে দখলকৃত 7টি রাজ্যকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, পাকিস্তানকে বিভক্ত করতে পারে এবং দ্বিজাতি তত্ত্বকে ভুল প্রমাণ করে পাকিস্তানের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এই ঘৃণাকে চিরস্থায়ী করে রাখতে সীমান্ত পারের সন্ত্রাস, যুদ্ধাপরাধ এবং গণহত্যার কারিগররা উল্টো পাকিস্তানের বিরুদ্ধে 30 লক্ষ হত্যা ও 3 লাখ ধর্ষণের মিথ্যা গল্প বুনেছিল। তারা এটি এতবার পুনরাবৃত্তি করেছিল যে তা একসময় নির্ভেজাল সত্য বলে গৃহীত হয়ে গেল। 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে। এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র 2 জন নারী নিয়েছিলাম। আর কি বলি? না, আমি এটাকে মেনে নিতে পারি না। এটি চরম অতিরঞ্জন। তাই আমরা বারবার একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানাই, যারা প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করবে যুদ্ধের পক্ষে ও বিপক্ষে, উভয় পক্ষের হতাহতের হিসাব রাখবে। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুসারে মুক্তিযুদ্ধে নিহতদের পরিবার থেকে মাত্র 11,000 মানুষকে ভাতা দেওয়া হয়। যদি প্রকৃত নিহতের সংখ্যা 30 লাখ হয়, তাহলে মাত্র 11,000 পরিবার কেন এই সুবিধা পাচ্ছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদিকে 30 লক্ষ লাশের গল্প আর অন্যদিকে তাদের রক্ত, যারা পাকিস্তানকে ভালোবেসেছিল, যাদের মৃতদেহের ওপর বাংলাদেশ গড়ে উঠেছিল, কিন্তু তাদের আত্মত্যাগের কোনো স্বীকৃতি ছিল না। মৃত্যুর হিসাব রাখা হয়েছে শুধু বিজয় ও পরাজয়ের সংখ্যায়। কেউ নিহতদের রক্তের রং বিবেচনা করেনি। যদি করত তবে সংখ্যা অনেক বেড়ে যেত, কারণ উভয় পক্ষের রক্তের রং এক ছিল, প্রিয়জন হারানোর বেদনাও এক ছিল। কোনো রাজনৈতিক সংকট দমন করতে সামরিক শক্তি প্রয়োগ করা পাকিস্তানের মারাত্মক ভুল ছিল। এটি ভুল ছিল, কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন উভয় পক্ষই হত্যাযজ্ঞ চালায়, কারণ যুদ্ধ কারো প্রতি দয়া করে না। গণহত্যা উভয় পক্ষেই সংগঠিত হয়েছিল এবং উভয় পক্ষকেই বিচারের আওতায় আনা উচিত। কিন্তু ভারত চাপিয়ে দেওয়া একতরফা বর্ণনাই প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা সেই বর্ণনাকে আঁকড়ে ধরেছে, আর এতে বিহারি সম্প্রদায়ের দুর্ভোগ সম্পূর্ণরূপে উপেক্ষিত হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু সেটাকে কখনো গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, শুধুমাত্র এই কারণে যে তা ভারতীয় প্রোপাগান্ডার সঙ্গে খাপ খায় না। আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলা জরুরি। অর্ধ শতাব্দী ধরে তারা ন্যায় বিচার পায়নি। এখনো বহু প্রশ্ন রয়েছে।
যার উত্তর প্রয়োজন, কারণ একটি জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে হলে আমাদের অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। এই গণহত্যার বিষয়ে কখনো আলোচনা হয়নি, এখন সময় এসেছে কথা বলার। সময় যেন বালুকণার মতো গড়িয়ে যায়। পাকিস্তান এই গভীর ক্ষত থেকে পুনরুত্থান করেছে, ইসলামকে অবলম্বন করে সামনে এগিয়ে গেছে। আমরা নবীর অনুসারী। অন্যদিকে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ তার পতাকাকে ভাষাগত জাতিসত্তার ভিত্তিতে পৃথক করেছে এবং সংবিধান থেকে ইসলামকে সরিয়ে দিয়েছে, কারণ এটাই ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র সেতুবন্ধন। কিন্তু সকল শোকের ভার গিয়ে পড়ল বিহারীদের উপর। তারা শুধুমাত্র পাকিস্তানকে ভালোবাসার অপরাধে নির্বিচারে হত্যা করা হলো এবং এরপর তাদের বাধ্য করা হলো তাদের হত্যাকারীদের শাসনের অধীনে বেঁচে থাকতে। 1971 সালের যুদ্ধের পরে প্রথম ঈদ ক্যাম্পগুলোতে প্রতিটি ঘরে ছিল শোকের মাতম। প্রত্যেক ঘরে মা, মেয়ে, শাশুড়ি সবাই বিধবা। আমরা নিজের চোখে এই দৃশ্য প্রত্যক্ষ করেছি। সময় যেন বালুকণার মতো গড়িয়ে যায়। পাকিস্তান এই গভীর ক্ষত থেকে পুনরুত্থান করেছে, ইসলামকে অবলম্বন করে সামনে এগিয়েছে। অন্যদিকে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ তার পতাকাকে ভাষাগত জাতিসত্তার ভিত্তিতে পৃথক করেছে এবং সংবিধান থেকে ইসলামকে সরিয়ে দিয়েছে, কারণ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র সেতুবন্ধন। কিন্তু সকল শোকের ভার গিয়ে পড়ল বিহারীদের উপর। শুধুমাত্র পাকিস্তানকে ভালোবাসার অপরাধে তাদের হত্যা করা হলো এবং বাধ্য করা হলো হত্যাকারীদের অধীনে বেঁচে থাকতে। আম্মা, যখন আমাদের মাঠে বসিয়ে রাখা হলো তখন আমরা খুব ছোট ছিলাম। তারপর তারা আমাদের কোয়ার্টারে নিয়ে গেল। হ্যাঁ, তারা আমাদের পোশাক, সোনার অলংকার, টাকা খুঁজে পেয়েছিল। তার আগে আমরা সোনা দিয়ে বোতাম তৈরি করতাম। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সেলাই করে নিজেদের বোতাম তৈরি করতাম। কিন্তু আজ আমরা ভিক্ষুক। যদি আমাদের সোনার অলংকার থাকতো তাহলে আজ আমাদের এই রীতি থাকতো না। আমার শ্বশুরকে হত্যা করা হয়েছিল, আমার স্বামীর 2 ভাইকেও। আমার ননদ 4 শিশু সন্তান নিয়ে বিধবা হয়েছিলেন। কোলে ছিল মাত্র 1 মাসের নবজাতক। সারা জীবন ঢাকায় তিনি এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেছেন। কখনো মানুষের জন্য বাজার করেছেন, কখনো শিশুদের পড়িয়েছেন, কখনো গৃহস্থালির ছোটখাটো কাজ করেছেন। এভাবেই তিনি তার 4 সন্তানকে বড় করেছেন। মিরপুর 1 থেকে 12 নম্বর পর্যন্ত পুরোটাই ছিল বিহারি সম্প্রদায়ের বসবাস। মতিঝিলের রেকর্ড রুমে যান, আমি আপনাকে দেখিয়ে দেব। সেখানে সমস্ত রেকর্ড এখনো বিহারিদের নামে রয়েছে। কেউ নাম পরিবর্তন করেনি, বরং ভুয়া নথি তৈরি করে তাদের জমি দখল করা হয়েছে। যারা একসময় ধনী ছিলেন আজ তারা এই সংকীর্ণ কক্ষে বসবাস করছে, প্রতীক্ষার প্রহর গুনছে কবে পাকিস্তান তাদের গ্রহণ করবে। এমনকি তারা মৃত্যুশয্যায়ও পাকিস্তানের দিকে চেয়ে আছে, কিন্তু তারা গ্রহণ হয়নি না পাকিস্তানে না বাংলাদেশে। আমাদের বুকে গুলি করলেও আমরা পাকিস্তানেই যাব, এটাই আমরা বলে গেছি এবং আমাদের কবরেও এই কথাই প্রতিধ্বনিত হয়েছে। পাকিস্তান যাব, পাকিস্তান কি আমাদের নেবে? এই প্রশ্নই আমাদের পূর্বপুরুষরা তাদের মৃত্যু পর্যন্ত বলে গেছেন। এখন তারা বলে বিহারীদের জন্য কোনো কাজ নেই, কাজ কেবল বাঙালিদের জন্য। আমি যন্ত্রণার ভেতর দিয়ে যাই। আমি কি করতে পারি আর? বাঙালি আমাকে বিহারি বলে, ভারতীয়রা আমাকে বলে পাকিস্তানি, পাকিস্তানিরা বলে আমি বাংলাদেশি। আমি কে? আমার পরিচয় কি? আমি কে? বাংলাদেশে থেকে আমার কোনো কাজ নেই, পাকিস্তানে যাওয়ার ভিসা নেই। আমার পরিচয় কি? এমনকি আমিও নিজেও জানি না আমি কে। পানের মধ্যে যদি কোনো উপকরণ একটু কম পড়ে যায় ভুলবশত, তারা আমাদের মারোয়া বলে গালি দেয়, আমাদের পেটায়, যেমন খুশি অত্যাচার করে, যা খুশি তাই করে। আজও कभी पाकिस्तान जाने की कोशिश नहीं की आपने? অনেক চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি। कोई पैगाम देना चाहती हैं आप पाकिस्तान के लिए? আমি কাকে বার্তা দেব পাকিস্তানে? সেখানে অনেক মানুষ আছে কিন্তু আমাদের জন্য কেউ নেই। অর্ধ শতাব্দীর শোক পার হয়ে গেছে। ঢাকা শহরের রাজপথে বিজয় উদযাপন করা নতুন প্রজন্ম রাজাকার শব্দের অর্থ বদলে দিয়েছে, কিন্তু বিহারীদের প্রজন্ম আজও ঘৃণা ভরে পিষ্ট হচ্ছে। তাদের জন্য শোকের ঋতু এখনো শেষ হয়নি। কে জয়ী আর কে পরাজিত, কে ন্যায়ের পক্ষে আর কে বিশ্বাসঘাতক, এই সিদ্ধান্ত সময়ের সঙ্গে বদলে যেতে পারে। যারা একদিন বিজয়ের পতাকা উড়িয়েছিল 50 বছর পর তারাই লাঞ্ছিত হতে পারে। অন্যায়ভাবে ঝরা রক্তের মতো সত্যকে কবর দেওয়া যায় না, প্রশ্ন মুছে ফেলা যায় না। প্রশ্নটা আজও অটুট। যদি দ্বন্দ্ব ভাষা নিয়ে হতো তাহলে পশ্চিমবঙ্গে এই দ্বন্দ্ব সৃষ্টি হয়নি কেন? যদি দ্বন্দ্ব উন্নয়নের ধীরগতির কারণে হতো তাহলে কেন বাঙালিরা আজও সারা বিশ্বের সবচেয়ে কম মজুরিতে শ্রম শোষণের শিকার?
যদি দ্বন্দ্ব স্বাধীনতা নিয়ে হতো তাহলে কেন তারা ভারতের সামনে আত্মসমর্পণ করেছিল? যদি গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন হতো তাহলে হাসিনার আয়নাঘরে মারা যাওয়া মানুষ কারা এবং যাদের বিনা অপরাধে ফাঁসি দেওয়া হলো তাদের গণতান্ত্রিক অধিকার কি ছিল? নিঃসন্দেহে এমন কিছু বিষয় আছে যেগুলোর সমাধান করা কঠিন, কিন্তু তার মানে এই নয় যে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যদি আমাদের কেবল অতীতেই পড়ে থাকতে হয় তাহলে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশন থাকার কোনো প্রয়োজন নেই, যেখানে 190 বছরের শোষণের পরও কোনো আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করা হয়নি, 1 পাউন্ড ক্ষতিপূরণও দেওয়া হয়নি। এটা 2024 সাল, আমাদের এগিয়ে যেতে হবে। যাই হোক, সময় এখন ঘৃণার বোঝা কাঁধ থেকে নামিয়ে সামনে এগিয়ে যেতে চায়। আজকের বাংলাদেশ ভারতের প্রভাব থেকে মুক্তি চায়, তার নিজস্ব পরিচয়ে ফিরে যেতে চায়। প্রথমে আমরা মুসলমান, তারপর বাঙালি। আপনি পাকিস্তানকে অস্বীকার করতে পারেন, কিন্তু যদি আপনি দ্বিজাতি তত্ত্ব অস্বীকার করেন তাহলে আপনার আর ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যদি এটিকে আমরা অস্বীকার করি তাহলে খুব শীঘ্রই আমরা ভারতের অংশ হয়ে যাব, যদি আমরা আমাদের মুসলিম পরিচয় বা দ্বিজাতি তত্ত্বকে অস্বীকার করি। আজ ইতিহাস নিজের কক্ষপথে ঘুরে আবার সেই স্থানে এসে দাঁড়িয়েছে যেখানে দ্বিজাতি তত্ত্ব জীবন্ত এবং ইন্দিরা গান্ধীর দিকে তাকিয়ে হেসে উঠছে যখন শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে। যে কাহিনী শুরু হয়েছিল ভারতীয় গণমাধ্যম ও আগরতলা থেকে, তা আবার সেখানেই ফিরে এসেছে। যারা পূর্ব পাকিস্তানকে মানবাধিকারের নামে বিচ্ছিন্ন করেছিল, আজ তাদের সরকার পতনের পর তারাই আবার মানবাধিকার নিয়ে হইচই করছে এবং এবার তাদের লক্ষ্য বাংলাদেশকে বিভক্ত করা। বাংলাদেশ শুধু আজকের সমস্যা নয়, স্বাধীনতার আগেও 1946 সালে সেখানে যা ঘটেছিল তা ছিল ভয়াবহ। বাংলাদেশের হিন্দুরা সবসময় আতঙ্কের মধ্যে বাস করেছে। গত 70 বছরে বাংলাদেশে যা ঘটেছে তার তুলনায় পশ্চিম পাকিস্তানের অবস্থা বরং ভালো ছিল। ধর্ষণ, হত্যা এসব অব্যাহতভাবে চলেছে। আমরা কিভাবে চুপচাপ বসে থেকে ওসব ঘটনা ঘটতে দিতে পারি আমাদের সামনেই? আর যে দেশকে আমরা মুক্ত করেছিলাম তারা আমাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, কিন্তু তারা ইতিহাস বদলে দিচ্ছে। চোখের সামনে সম্পূর্ণভাবে ইতিহাসকে নতুন করে লিখছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। আমি কেবল সামরিক পদক্ষেপের কথা বলছি না, তবে কোনো না কোনো উপায়ে পদক্ষেপ নেওয়া দরকার। এই সমস্যার সমাধান করতে হবে। এটাই ভাষার গুরুত্ব ছিল, আর এটাই বাস্তবতার রূপ। আজ পাকিস্তানের নতুন প্রজন্মের বাঙালিরা উর্দু বলছে, আর বিহারি ক্যাম্পে পরিত্যক্ত পাকিস্তানিদের সন্তানরা বাংলা বলছে। আমার একটি জাতিগত পরিচয় আছে, আপনারও একটি জাতিগত পরিচয় আছে, এতে কোনো ভুল নেই। পরিচয়ের মজার বিষয় হলো অনেক সময়, বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের জাতিগত পরিচয়কে সীমিত করতে হবে। ইসলামের নামে মুসলমানরা এক হয়েছিল। এখানে সব সম্পর্কই অর্থহীন, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর সম্পর্ক ছাড়া। আমাদের মধ্যে যত ব্যবধানই থাক, কালেমায়ের এই সার্বজনীন বন্ধন আমাদের একত্রিত করেছে গতকাল, আজ এবং চিরকাল ধরে। हम ताबा अबद सैयो तगय्युर के वली हैं, हम मुस्तबी